আজহারের মাহফিল শেষে থানায় জিডির হিড়িক। জানাবো দুঃখিত আপা, এটাই শেষ। জানাবো যেভাবে ভোটে অযোগ্য হবেন আওয়ামী লীগ নেতারা। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে পিলখানা হত্যাকাণ্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজহারের মাহফিল শেষে থানায় জিডির হিড়িক। ময়মনসিংহে আলোচিত ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারের ওয়াজ মাহফিলে গিয়ে অসংখ্য মানুষের মোবাইল ফোন হারিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন তারা। শনিবার রাত 9টা পর্যন্ত থানায় অন্তত 200টি জিডি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম খান। জানা যায়, শনিবার নগরীর সার্কিট হাউস মাঠে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে আল ইসলাম ট্রাস্ট নামের একটি সংগঠন। মাহফিলে প্রধান বক্তা হিসেবে দুপুর 2টা থেকে বেলা 3:30 পর্যন্ত বক্তব্য দেন মিজানুর রহমান আজহারী। মাহফিল সফল করতে বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন ইসলামী দল, জেলা ও পুলিশ প্রশাসন তৎপর ছিল। মাহফিলের জন্য 2 লাখ বর্গফুটের প্যান্ডেল ছাড়াও 16 একর সার্কিট হাউস মাঠ ও আশপাশের পার্ক ও সড়কে মানুষের ঢল নামে। এছাড়া জেলা স্কুল মাঠ, জেলা স্কুল হোস্টেল মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠ, ওমেদ আলী মাঠেও ব্যাপক লোক সমাগম ঘটে। ওয়াজ মাহফিলের জন্য মাঠ সহ বিভিন্ন পয়েন্টে 22টি এলইডি পর্দার ব্যবস্থা করা হয়। প্রায় 10,000 স্বেচ্ছাসেবক সহ বিজিবি, বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও আনসার বিডিবির সদস্য নিয়োজিত ছিলেন। মাহফিলে যোগ দিতে শুক্রবার রাত থেকেই আশপাশের জেলা উপজেলা থেকে লোকজন মাহফিল স্থলে আসতে থাকেন। মানুষের সমাগমের মধ্যে চোর চক্র মোবাইল ফোন চুরি করেছে বলে জানিয়েছেন পুলিশ। দুঃখিত আপা, এটাই শেষ। গত আগস্টের শেষ দিকে যখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে জুলাই ও আগস্টের নৃশংসতার নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য আমন্ত্রণ জানান, তখন অনেকে সংশয় প্রকাশ করেছিলেন। কেউ কেউ মনে করিয়ে দিয়েছিলেন পুরনো বাংলা প্রবাদ খাল কেটে কুমির আনার ব্যবস্থা হচ্ছে। অনেকে আশঙ্কা করেছিলেন জাতিসংঘ অপ্রয়োজনীয়ভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে এবং হয়তো এমন একটি আপোসকামী প্রতিবেদন দেবে যেমনটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে দেখা যায়। তবে অধ্যাপক ইউনূস তার সিদ্ধান্তে অটল ছিলেন। পোস্টে শফিকুল আলম আরো লেখেন, ডক্টর ইউনূস চেয়েছিলেন হত্যাকাণ্ড ও সহিংসতার বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত। তার বিশ্বাস ছিল জাতিসংঘের মানবাধিকার দপ্তরই একমাত্র সংস্থা যারা এমন সত্য উদ্ঘাটন করতে পারে। অবশ্য বাংলাদেশের সবাই জানতো জুলাই ও আগস্টে কি ঘটেছে, কারা হত্যার নির্দেশ দিয়েছে, পুলিশের ভূমিকা কি ছিল, নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ নেতৃত্ব ও কর্মীদের কি ভূমিকা ছিল। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এবং নিরপেক্ষ সংস্থার তদন্ত প্রতিবেদন থাকাটা জরুরি ছিল। আর সেই সত্য যদি অপ্রিয় হয় তাতেও আপত্তি নেই। স্ট্যাটাসে তিনি আরো লেখেন, অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা শেখ হাসিনার নেতৃত্বের ওপর চূড়ান্ত আঘাত এনেছে। তার রাজনীতিতে ফেরার সামান্য সম্ভাবনাও এখন শেষ। যদি আওয়ামী লীগ এবং তাদের সেই বিশাল কর্মী বাহিনী যারা জুলাই আগস্টের হত্যাযজ্ঞে জড়িত ছিল না দলকে পুনরুজ্জীবিত করতে চায়, তবে একমাত্র উপায় হলো শেখ হাসিনা ও তার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং যাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। জাতিসংঘের প্রতিবেদন অন্য কোনো ব্যাখ্যার সুযোগ দেয়নি। 1990 সালে সামরিক শাসক জেনারেল এরশাদ যখন গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন তখন তার বয়স ছিল 59 বছর। তিনি ছিলেন এক দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসক। এরশাদ পতনের পর তত্ত্বাবধায়ক সরকার তাকে কারাগারে পাঠায় এবং দুর্নীতির অভিযোগে মামলা করে। পরবর্তীতে খালেদা জিয়ার সরকারও একই নীতি অনুসরণ করে। বিএনপি ও আওয়ামী লীগ এরশাদের জাতীয় পার্টির শীর্ষ নেতাদের দলে টেনে নেয়, ফলে এরশাদকে কিছু তরুণ ও বিশ্বস্ত নেতাদের উপর নির্ভর করতে হয়। তবে সবাই জানতো এরশাদ রাজনীতিতে ফিরবেন, কারণ তিনি দেশের উত্তরাঞ্চলে একটি বিশাল ভোট ব্যাংক ধরে রেখেছিলেন। শেষ পর্যন্ত তিনি রাজনীতিতে প্রত্যাবর্তন করেন এবং প্রায় 2 দশক ধরে বাংলাদেশের রাজনীতির কিং মেকার হিসেবে রয়ে যান। তার এই দীর্ঘস্থায়ী রাজনৈতিক প্রভাবের কারণ ছিল আন্তর্জাতিক মহলে তার শাসনামল নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। মানবাধিকার লঙ্ঘনের জন্য তিনি তীব্র নিন্দার মুখে পড়েনি। তার শাসনামলে কয়েকটি উচ্চ প্রোফাইল হত্যাকাণ্ড ঘটলেও কোনো তদন্ত প্রমাণ করেনি যে তিনি নিজে এসব হত্যার নির্দেশ দিয়েছিলেন। পোস্টে আরো জানানো হয়, কিন্তু শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এতটা সৌভাগ্যবান নয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তার মানবাধিকার লঙ্ঘনের প্রায় সব ঘটনায় নথিভুক্ত করেছে। তার ভোট কারচুপির কৌশল ছিল স্পষ্ট, নির্লজ্জ। গুম, গণহত্যা, গণগ্রেপ্তার সবই বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে। তারপরও সন্ত্রাস বিরোধী অবস্থানের কারণে তিনি পশ্চিমা বিশ্বের সমর্থন পেতেন। তার এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে যখনই বিশ্বজুড়ে প্রতিবাদ উঠেছে, পশ্চিমা দেশগুলো তাকে অনিচ্ছা সত্ত্বেও সমর্থন দিয়েছে, কারণ তিনি ওয়ার অন টেরর বা সন্ত্রাস বিরোধী যুদ্ধে সঠিক পক্ষে ছিলেন। এমনকি তার পতনের পরও আওয়ামী লীগের প্রচারযন্ত্র ও ভারতীয় গণমাধ্যমের প্রমাণ করতে চেয়েছে যে জুলাইয়ের বিদ্রোহ ছিল মূলত ইসলামপন্থীদের দ্বারা সংগঠিত, যা মূলত ওয়ার অন টেরর এর অংশ হিসেবে একটি প্রচার কৌশল। কিন্তু জাতিসংঘের তদন্ত প্রতিবেদন তার সকল প্রচেষ্টা ধ্বংস করে দিয়েছে।
যেভাবে ভোটে অযোগ্য হবেন আওয়ামী লীগ নেতারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোর শীর্ষস্থানীয় নেতারা অংশ নিতে পারবেন না। তারা নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন এবং ভোটার তালিকায়ও তাদের নাম থাকবে না। এই বিষয়ে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের অবস্থান স্পষ্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করে মানবতা বিরোধী অপরাধে সংশ্লিষ্ট সব নেতার বিচার প্রক্রিয়া চলমান। বিচারে কারো সাজা হলে তিনি আজীবন নির্বাচনে অযোগ্য হবেন। সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় অক্টোবরের মধ্যে 3-4টি মামলায় রায় ঘোষণা করা হবে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা এবং শীর্ষস্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা আসামি হিসেবে রয়েছেন। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আইসিটিতে বিচারের রায় হওয়ার আগে অভিযোগ গ্রহণের দিন থেকেই তাদের নির্বাচনে অগ্রাহ্য করার পক্ষে। এই সংস্কার কমিশন এ বিষয়ে বিভিন্ন যুক্তি ও বাস্তবতা উল্লেখ করে আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে। কমিশনের এসব প্রস্তাব নিয়ে গতকাল শনিবার থেকেই রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হয়েছে। এদিকে গত 5 ফেব্রুয়ারির পর থেকে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আবারও আওয়ামী লীগের বিচার ও দলটি নিষিদ্ধ করার জোর দাবি জানিয়ে আসছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশও গত বুধবার একই দাবি জানিয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জনগণই সিদ্ধান্ত নেবে। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত 7 ফেব্রুয়ারি বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যা বলেছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন 15 বছরের শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনাকে নৃশংস ইতিহাস আখ্যায়িত করে বলেছে, ভয়াবহ মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগপত্র গৃহীত হয়েছে, একটি দুর্বৃত্তমুক্ত বাংলাদেশ সৃষ্টির স্বার্থে তাদেরকে নির্বাচনী অঙ্গন থেকে দূরে রাখার কোনো বিকল্প নেই। বস্তুত এসব ভয়াবহ অপরাধীদেরকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়া হলে পুরো জাতি, বিশেষত যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানে চরম আত্মত্যাগ করেছেন, তাদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা সমতুল্য হবে বলে আমরা মনে করি। এছাড়া বলা হয়েছে, গত 15 বছরের শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের নৃশংস ইতিহাস আমাদের সামনে আরেকটি নতুন দ্বিধাদ্বন্দ্বমূলক ইস্যু সৃষ্টি করেছে। এই সময় বিশেষত গত 10 বছরে বিচার বহির্ভূত হত্যা, গুম, অমানবিক নির্যাতন, সাংবাদিক, মানবাধিকার কর্মীদের হামলা ইত্যাদির মতো গুরুতর মানবতা বিরোধী অপরাধ কর্মকাণ্ড ঘটেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনার চেষ্টা হচ্ছে এবং এদের মধ্যে যারা আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হবেন তারা অবশ্যই সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য হবেন। তবে আমরা মনে করি যে গত 1.5 দশকে আমাদের সমাজে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে তা দূর করতে হলে যারা এসব গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন এবং এখনো এর দায় স্বীকার করেনি বা ক্ষমা চাননি, তাদের নির্বাচন থেকে দূরে রাখা আবশ্যক। কারণ হাউস অব দ্য পিপল বা মহান জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্যতার মাপকাঠির উচ্চতর হওয়া আবশ্যক। এই প্রসঙ্গে অবশ্য বড় বিবেচ্য বিষয়, 1000 বছরের পুরনো জুরিসপ্রুডেন্স হচ্ছে একজন ঘৃণ্যতম ব্যক্তিও নিরপরাধ যতক্ষণ পর্যন্ত তিনি বিচারিক প্রক্রিয়া দোষী সাব্যস্ত না হবেন। এমনই দ্বিধাদ্বন্দ্বাত্মক পরিস্থিতিতে আমরা বিশেষজ্ঞদের শরণাপন্ন হয়েছে। এ প্রসঙ্গে বিশেষজ্ঞদের পরামর্শ হলো, সংবিধানের 47(3) ও 47(ক) এর আলোকে এবং 65(2)(6) অনুচ্ছেদের অধীনে একটি আইন প্রণয়নের মাধ্যমে এসব অপরাধীদেরকে, যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের অভিযোগপত্র গ্রহণ করেছে, আইনানুগভাবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাদের বিরত রাখা। এর অনেক নজির আছে। পরামর্শ যৌক্তিক বলে আমাদের কাছে মনে হয়েছে এবং আমরা তা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রসঙ্গত, অনেক দেশেই, এমনকি আমাদের প্রতিবেশী ভারতেও আদালত কর্তৃক অভিযুক্ত অপরাধীদের নির্বাচনী অঙ্গন থেকে দূরে রাখার চেষ্টা চলছে। ভারতের নির্বাচন কমিশন 2004 সালে এই প্রস্তাব গ্রহণ করে যে অভিযুক্ত কোনো ব্যক্তিকে যার বিরুদ্ধে আদালত দৃশ্যত অপরাধের প্রমাণ পেয়েছে এবং অভিযোগপত্র গ্রহণ করেছেন জনস্বার্থে, তাকে নির্বাচনী অঙ্গন থেকে দূরে রাখা যৌক্তিক। এ ব্যাপারে অভিযোগ করার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।